99% মানুষ ইনভেস্টমেন্টে এই ভুলটি করে থাকে। যদি 5 বছরের জন্য 10,000 টাকা করে মাসে মাসে এসআইপি করা হয়, 12% রিটার্ন হারে আপনার টোটাল প্রফিট জেনারেট হবে 2,24,000 টাকা। সেখানে যদি আপনি 6 লাখ টাকার লামসাম অ্যামাউন্ট শুরুর দিনই ইনভেস্ট করে দেন, তাহলে আপনার তৈরি হবে 4,57,000 টাকার প্রফিট। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এই দুটো ইনভেস্টমেন্টের ভেতরে কোন ইনভেস্টমেন্টটিকে আপনি চুজ করবেন, অবশ্যই যেটাতে বেশি টাকা তৈরি হচ্ছে সেটাকে আপনি চুজ করবেন, এবং হয়তো এখানেই আপনার কোথাও না কোথাও ভুল হয়ে যাবে। আজকে এই ভিডিওতে এই যে ভুলটি হচ্ছে কোথায় হচ্ছে সেটা সম্পর্কে ডিটেলসে বুঝবো, কেন এই রকমভাবে আমাদেরকে রিটার্ন ক্যালকুলেট করা উচিত না সেটাও আমরা বুঝবো। নমস্কার বন্ধুরা, আমরা প্রতীক ঘোষ, তোমরা হয়েছো প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসা হয়, সেজন্য সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এই ভিডিওটিকে একটি লাইক করে দাও। তোমাদের লাইকের খুব প্রয়োজন রয়েছে এই চ্যানেলে। এবার আমি একবার এক্সপ্লেন করার চেষ্টা করব যে বেশি রিটার্ন সত্ত্বেও আমাদেরকে সেদিকে যাওয়া উচিত নয় কেন। প্রথম কথা, দুটোর ক্ষেত্রেই 5 বছরের টাইম ফ্রেম আমি ধরেছি। 5 বছর টাইম ফ্রেম মানে খুব একটা বেশি কিংবা বড় টাইম ফ্রেম নয়, সেজন্য আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। কারণ এই ছোট টাইম ফ্রেমের ভেতরে যদি বড় কোনো রকম ভলাটিলিটি চলে আসে, মার্কেটে যদি একটু বড় ক্র্যাশ হয়, তাহলে আমাদের লামসামে পুরো টাকাটাই ফেসে যেতে পারে। তাই বলে কি লামসাম একেবারেই গ্রহণযোগ্য নয়? অবশ্যই লামসামে আপনার ইনভেস্টমেন্ট আপনার এসআইপির থেকে সর্বদা ভালো রেজাল্ট দেবে, এটা একটা ধ্রুব সত্য কথা। কিন্তু লামসামে রিস্ক আপনার এসআইপির থেকে সর্বদা বেশি থাকবে। তো শুরুতেই দুটো জিনিস আমি এস্টাবলিশ করে দিতে চাই। যারা বেশি রিস্ক টেকিং পার্সোনালিটি, যাদের রিস্ক অ্যাপেটাইট একটু বেশি, তারা লামসামের দিকে ঝুঁকবেন, এবং যারা একটু কম রিস্ক নিতে চান তারা এসআইপির দিকে ঝোঁকাটা বেশ ভালো। এবার চলে আসুন যে ইনভেস্টমেন্ট যে আমরা করে দিলাম সেই মুহূর্তে মার্কেট কেমন আছে সেটা না বুঝে ইনভেস্টমেন্ট করা উচিত। সবার প্রথমে আমাদেরকে একটু ডিটেলসে বুঝতে হবে যে মার্কেটটা কোথায় রয়েছে এবং মার্কেটের বর্তমান সেন্টিমেন্টগুলো কীরকম, সেই অনুযায়ী ডিপেন্ড করে যে ইনভেস্টমেন্ট কোথায় যাবে। অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন আমার কাছে 5 লক্ষ টাকা রয়েছে, আমি কোথায় দেবো? এই প্রশ্নের উত্তরটা এতটা সহজ নয় যে আমি আপনাকে ডাইরেক্ট বলে দিই যে পার্টিকুলার এই ফান্ডে আপনি চলে যান। কারণ টাইম ফ্রেমে কীরকম চার্ট চলছে, কীরকমভাবে নিফটি রিয়্যাক্ট করছে, কীরকমভাবে ইন্টারন্যাশনাল মার্কেট রিয়্যাক্ট করছে, এগুলো সব কনসিডার করেই ইনভেস্টমেন্টের কথা ভাবা উচিত। এবার আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যেতে চাই। সেই স্ক্রিনে আমি নিফটি চার্টটিকে আপনাদের একবার দেখাবো। বন্ধুরা, এবার আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিফটি 50 চার্ট। এবার এখানে যে একটি ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলগুলি হচ্ছে 1 ডে টাইম ফ্রেমের। তো আমি চেষ্টা করব এইটাকে মান্থলি টাইম ফ্রেমে নিয়ে যাওয়ার। সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে সুবিধা হবে, কারণ আমরা 5-6 বছরের ইনভেস্টমেন্টের কথা বলছি, সেখানে ডেইলি টাইম ফ্রেমের অতটা প্রয়োজন নেই। তো এখানে বিভিন্নভাবে আমি এটাকে অ্যানালাইসিস আগে থেকেই করে রেখেছি। তা আমরা 5 বছরের কথা বলছি। তো সবার প্রথমে যদি আমরা 5 বছর কাউন্ট করি, গত 5 বছরটাকে আগে দেখি, তাহলে এটা 1, 2, 3, 4 অ্যান্ড 5। এখান থেকে মার্কেট এখান থেকে যখন স্টার্ট হচ্ছে এবং এখানে আসছে, তো টোটাল আমরা একটা রিটার্ন দেখতে পাচ্ছি। এটাকে আমরা মেজার করে দেখতে পারি যে এখানে কত রিটার্ন জেনারেট হয়েছে। তো মার্কেট প্রায় ডবল হয়েছে, 114.49% মার্কেট উপরের দিকে গেছে। তো সেদিক থেকে আমরা বলতে পারি লঙ্গার রানে মার্কেট বেশি ভালো পারফরমেন্স দেয়। যদি আমরা 5 বছরের টোটাল আমরা রিটার্ন দেখি তাহলে সেটা খুবই ভালো। কিন্তু এবার এখানে একটু মাইক্রোস্কোপিক ভিউতেও আমরা দেখার চেষ্টা করব, কারণ এই রেজাল্টটি 5 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে টাকাটি আমার ডবল হলো। কিন্তু সেই মুহূর্তে, যেই মুহূর্তে আমি ইনভেস্টমেন্ট করব, সেই মুহূর্ত থেকে 3 মাস পরে কী সিচুয়েশন আসতে পারে, 4 মাস পরে কী সিচুয়েশন আসতে পারে, সেইগুলো আমাদেরকে বোঝা উচিত। সাপোজ কেউ এই মোমেন্টে ইনভেস্টমেন্ট করলো, কিন্তু তার পরের মোমেন্টেই কিন্তু এখানে একটা ক্র্যাশ আমরা দেখতে পাচ্ছি পরের 3 মাসের ভেতরে। তো এবার কথা হচ্ছে, যখন ক্র্যাশ আসবে তখন মানুষের তো একটু সাইকোলজি ওই জায়গাটা একটু নড়া শুরু করবে। তো যদি আমরা এখানে মেজার করি, প্রায় 38%-এর মতো একটা ডিপ। তার মানে এখানে যদি একটা 38%-এর ডিপ আমরা এখানে পেয়ে যাই শুরুর 3 মাসে ইনভেস্টমেন্টের, তাহলে আপনার 6 লাখ টাকার 38% যদি চলে যায়, তাহলে কি আপনি ইনভেস্টেড থাকবেন লামসামে? যদি থাকতে পারেন তো খুব ভালো কথা, তাহলে এনজয় দ্য রাইড, পরবর্তীকালে আপনার টাকা রিকভার হয়ে যাবে। সেই জন্য আমি বলছি যাদের রিস্ক টেকিং অ্যাবিলিটি বেশি তারা লামসামের দিকে বেশি ঝুঁকবেন, যাদের অতটা নেই তারা এসআইপিতেই থাকবেন। এবার কথা হচ্ছে, যখন আমাদের 38% কারেকশন হচ্ছে,
তার আগে যখন 20% কারেকশন নিয়ে নিয়েছে তখনই মানুষের মোটামুটি সাইকোলজিতে মানে সিসমিক মুভমেন্ট আসা শুরু হয়ে যায় যে না বেরিয়ে যাই। তো সেক্ষেত্রে কী হবে, আপনার যে লং টার্মে যে আপনি নিয়ে চলে যাবেন লামসামটিকে, সেটা প্র্যাকটিক্যালি হয়তো পসিবল নয়, কোথাও না কোথাও আপনি হয়তো বিক্রি করে দেবেন। এটা একটা মানে পসিবিলিটি। এবার যদি হয় যে না আমরা সেটা করলাম না, তারপরেও এখানে যখন রিকভার হচ্ছে প্রায় 1 বছর 11 মাসে এটা যখন রিকভার হলো, 11 মাস পরে আপনার নেট প্রফিট 0, তার মানে আপনার এফেক্টিভ যে ইয়ার পড়লো সেটা কিন্তু 4 বছর। তাহলে যদি আমরা ভালো করে বুঝি তাহলে 4 বছরেই আমার 114% রিটার্ন এসছে, একটি বছর চলে গেছে শুধুমাত্র কারেকশানে। তো মার্কেট এরকম খেলা মাঝে মাঝেই দেখায়। অনেকে ভাবেন যে আমরা ইনভেস্ট করে ভুলে যাব, কিন্তু অনেক সময় কী হয়, ইনভেস্ট করে ভুলে যাওয়ার পরেও মার্কেট কারেকশান যখন নেওয়া শুরু হয় তখন আমাদের ভেতর থেকে মনে হয় যে না একবার ইনভেস্টমেন্টটাকে দেখে নিই। যখন আমরা সেটাকে দেখি যে এতটা লসে রয়েছে তখন আমাদের সাইকোলজিতে এফেক্ট করে। সেই জন্য শুধুমাত্র লামসাম ইনভেস্টমেন্টকে আমি কোনোভাবেই রেকমেন্ড করি না। অবশ্যই যদি আপনার প্রচুর পয়সা থাকে তার একটা সিকি ভাগ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, 10 to 15% করতে পারেন যে হ্যাঁ ওয়ান টাইম আমি ইনভেস্টমেন্ট করলাম। কিন্তু পুরো যদি আপনার কাছে যে লামসাম অ্যামাউন্ট রয়েছে সেটা পুরোটাই যে আপনি ইনভেস্ট করে দেবেন সেটা কিন্তু একেবারেই রেকমেন্ডেড নয়। এবার কথা হচ্ছে যদি আমরা এসআইপি করি তাহলে আমাদের কি হতো সেটা আমাদের এই সিনারিও থেকে বোঝা উচিত। দেখুন, এই সময় যদি আমরা এসআইপি স্টার্ট করতাম তো প্রথম এই যে 4 মাস যে মার্কেট পড়েছে, এই 4 মাসে আমরা সস্তায় প্রচুর পরিমাণে মিউচুয়াল ফান্ডে কোয়ান্টিটি কিনতাম। তার মানে আমাদেরকে একটা শুরুর দিকেই লস মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু একটা আশীর্বাদের মতন সিচুয়েশন দাঁড়াতো, কারণ এনএভির ভ্যালুগুলো কমতো আর আমরা কোয়ান্টিটি বেশি পেতাম, বেশি কোয়ান্টিটি করে আমরা মিউচুয়াল ফান্ডগুলো পেতাম। যেহেতু আমাদের মান্থলি ইনভেস্টমেন্ট 10K, তো আমরা অতটা গ্রাহ্য করতাম না। তো শুরুর দিকে বেশ কোয়ান্টিটি বাড়তো এবং তারপরে যখন আস্তে আস্তে বুল রান দিত তো তখন আমার টাকাটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট হতো, অনেক ভালো রিটার্ন আমরা পেতাম। এবার এই মাঝখানে একটা ফেজ রয়েছে 2022 থেকে 24-এর কাছাকাছি, এখানে কিন্তু একটা বেশ বলবো একটা লং টার্মে সাইডওয়েজ মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে এই লম্বা সময় কিন্তু খুব একটা বেশি আমাদের রিটার্ন জেনারেট হয়নি। যদি আমরা দেখি মেজার করি আর কি কতটুকু জেনারেট হয়েছে, সাপোজ এই ক্যান্ডেলের নিচ থেকে আমরা 2024-এর এই ক্যান্ডেল এতটা অবধি যদি আমরা নেই আর কি, তার মানে এতটুকু হাইট হবে, তার মানে 27% এখানে আমার 27% আমার এখানে জেনারেট হয়েছে। টাইম ফ্রেমটা কিন্তু অনেকটা বেশি, প্রায় 2 বছর, 2 ইয়ার্সে আমার জেনারেট হচ্ছে 27%, মানে 13% করেই আমার টাকা জেনারেট হচ্ছে। তো এই জিনিসটা বুঝতে হবে মার্কেট সাইডওয়েজে রয়েছে কিনা। কেউ যদি এইরকম সময় এন্ট্রি নেয় লামসামে তো তার টাকা বাড়বে না, সেম থাকবে, হালকা হালকা বাড়বে। কেউ যদি এসআইপি করে তার এসআইপি মোটামুটি মানে ইউনিটটাকে দেবে। ক্র্যাশ হলে বেশি ভালো, মানে যখন কেউ এসআইপি স্টার্ট করবে তার তো মনে মনে এটা কামনা করা উচিত মার্কেট যাতে এবার ক্র্যাশ হওয়া শুরু হয়, কারণ সে মান্থলি ইনভেস্টমেন্ট করবে তো তার ইউনিট বাড়বে। কিন্তু যে লামসাম ইনভেস্টমেন্ট করবে সেটা কোনোদিনও চাইবে না। লামসাম ইনভেস্টমেন্ট যে করবে সে চাইবে যে আমি ইনভেস্টমেন্ট করার পর থেকে বুল রান চলে আসুক। তো এরকমভাবেই মার্কেটে রিটার্নগুলো জেনারেট হয়। তার মানে মার্কেটে একটা বেশ ভলাটিলিটি রয়েছে এবং এটা একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। তো এই ভলাটিলিটি শর্ট টাইম ফ্রেমে একেবারে ইগনোর করা যায় না। তো এবার কথা হচ্ছে যে আমাদের হাতে কী উপায় রয়েছে, কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করব। শুধুমাত্র এসআইপি করলে আমার খুব একটা বেশি জেনারেট হচ্ছে না। কত জেনারেট হচ্ছে? প্রায় 8,24,000 টাকার মতন জেনারেট হচ্ছে। যদি আমরা শুধুমাত্র লামসাম করি তাহলে 10,57,000 টাকা জেনারেট হচ্ছে। তো অনেকটাই বেশি। তাহলে আমরা কি করব? এটাতে তো আমাদের রিস্কটাও অনেক হাই। তো শুধুমাত্র লামসাম তো করা উচিত না, আর শুধুমাত্র এসআইপি করলেও অনেকটা কম আমাদের রিটার্ন জেনারেট হচ্ছে। তো সেক্ষেত্রে সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, যদি লামসাম ইনভেস্টমেন্টও করেন যে আমরা লামসামই দেবো 6 লাখ, সবার প্রথমে করতে হবে ডাইভার্সিফিকেশন। এবার ডাইভার্সিফিকেশন যখন আমরা করব তখন আমরা মিউচুয়াল ফান্ড যেগুলোকে আমরা বেছে নিচ্ছি তার মধ্যে আমাদেরকে মিউচুয়াল ফান্ডের কী ধরনের টাইপ সেটাতে আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে। সেটা ফার্স্ট, যেরকম কেউ যদি স্মল ক্যাপে লামসাম করে তো সেটা খুব হাই রিস্কের হবে, সেই জন্য স্মল ক্যাপ নিলে তাকে লার্জ ক্যাপও রাখতে হবে। এছাড়াও কিছু হাইব্রিড ফান্ড
রাখতে হবে। হাইব্রিড ফান্ড রাখলে কী হয়, সেখানে কিছু ডেট এলিমেন্ট আমরা পেয়ে যাই, এবং কিছু পিওর ডেট ফান্ড কিছু পোর্শন যদি আমরা রেখে দিই, তাহলে আমাদের একটা বেশ অন অ্যান অ্যাভারেজ ভালো রিটার্ন তৈরি হতে পারে। এবার এখানে আমাদেরকে আরেকবার রিস্কটাকে অ্যাডজাস্ট করতে আমরা পারি, যে কীরকম নেব। যদি আমরা একটু অ্যাগ্রেসিভ হাই রিস্ক রাখি, তাহলে স্মল ক্যাপ বেশি হবে। সাপোজ স্মল ক্যাপ আমরা 50%-এর একটু বেশি রাখলাম, লার্জ ক্যাপ আমরা 25%-এর কাছাকাছি রাখলাম, এবং মিড ক্যাপ প্লাস ডেট মিলে আমরা বাকি 25% পূরণ করলাম। তো সেক্ষেত্রে আমাদের একটু হাই রিস্কেই থাকবে, একটু উঁচুর দিকে রিটার্ন আমরা পেতে পারি। এই হিসাবে আমরা লামসামকে ডাইভার্সিফিকেশন করতে পারি। যদি মনে হয় যে না, আমরা রিস্কটাকে মডারেট রাখবো, তো মডারেটের ক্ষেত্রে খুব সিম্পল উপায়। যদি রিস্ক মডারেট রাখতে হয়, স্মল ক্যাপ 25%-এর ভেতরে চলে আসবে, লার্জ ক্যাপ চলে আসবে বেশি একটু 30%, মিড ক্যাপ একটু বেশি নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। এখানে সাপোজ 20%-এর মতো মিড ক্যাপ নিয়ে নাও, কোনো প্রবলেম নেই। লার্জ আর মিড ক্যাপের ভেতরে সোয়াইপিংও করতে পারো, দুটোই মোটামুটি একটু স্টেবলের কাছাকাছি থাকে। এবং বাকি যে 25% থাকলো সেটা ডেটে রাখতে পারো। আর কেউ যদি মনে হয় ডেটে 25% রাখবো না, তাহলে 15% রেখো, বাকি 10% অন্য কোনো ফান্ডে অ্যাডজাস্ট করে নিতে পারো। কারো যদি মনে হয় যে আমি আলট্রা সিকিউর রিস্ক নেব, মানে লো রিস্কে আমি কাজ করব, কিন্তু আমি লামসামই করব, তাহলে আমি বলবো লার্জ ক্যাপ তার অ্যাটলিস্ট 40-50%-এর ভেতরে থাকা উচিত। তারপরে তার মিড ক্যাপ থাকবে। যেহেতু লার্জ ক্যাপে 40-50% নিয়ে নিচ্ছে, তো সেখানে মিড ক্যাপে 20% ইজ এনাফ। তো 50-20-70 হয়ে গেল। বাকি স্মল ক্যাপ থাকলো, স্মল ক্যাপের ভেতরে আমি বলবো 20% রেখো, এবং বাকিটা ডেট কিংবা হাইব্রিডের ভেতরে নিজের মতন। এখানে ডেট নেওয়াটা খুব একটা ম্যান্ডেটরি নয়, যেহেতু অলরেডি লো রিস্কে আমরা লার্জ ক্যাপ চুজ করছি। হাইব্রিড চুজ করতে পারো, সেখানে বাকি যে পার্সেন্টেজটা রয়েছে সেটা ইনভেস্ট করতে পারো, সেটা হচ্ছে 10%-এর কাছাকাছি। তো মোটামুটি এরকম একটা হিসেব করে লামসামে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে কি হবে, আমার লামসামের রিটার্নটা ভালো জেনারেট হবে। রিস্কটাকে আমরা ভেঙে দেব, কিন্তু আমাদের পার্সেন্টেজটা খুব একটা কম বেশি হবে না। যেরকম আমাদের প্রয়োজন সেরকমই আমাদের পার্সেন্টেজ আমরা পাবো। হ্যাঁ, তবে ওই স্মল ক্যাপে 40% রিটার্ন পার ইয়ার সেটা এখানে হবে না। এখানে হয়তো 18-25%-এর ভেতরে একটা রিটার্ন লামসামে আমরা পেতে পারি। এছাড়াও আর একটা উপায় রয়েছে ইনভেস্টমেন্ট করা, যেটা আমি পার্সোনালি বলবো যে এইভাবেই করা উচিত। সেটা হচ্ছে এসআইপি প্লাস লামসাম, যেটা আমি পছন্দ করি করতে। তো এটা দুটো উপায় রয়েছে। একটা হচ্ছে টাইম বাউন্ডেড করবেন, আর একটা হচ্ছে একটু রিসার্চ বাউন্ডেড করতে হবে। তো সবার প্রথমে আমি বোঝাবো টাইম বাউন্ডেড এসআইপি প্লাস লামসাম স্ট্র্যাটেজিটা কীরকম। তো এসআইপি যেটা হবে, যেহেতু আমাদের 6 লাখ টাকার ইনভেস্টমেন্ট, এসআইপি যেটা আমাদের নর্মাল হতো সেটা হচ্ছে 10K করতাম প্রতি মাসে 5 বছরের জন্য, তাহলে আমার জেনারেট হতো 8,24,000 টাকা। এই টাকাটি জেনারেট হতো। যেহেতু এখানে আমরা লামসামও অ্যাড করব, তো সেই জন্য আমাদের এখন এসআইপি অ্যামাউন্ট হয়ে যাবে 5,000 টাকা পার মান্থ 5 বছরের জন্য। তাহলে আমি যেটা করলাম, এসআইপি অ্যামাউন্টটাকে আধা করে দিলাম। এটা আমাকে জেনারেট করে দেবে 4,12,000 টাকা 5 বছরে। এবার আমার হাতে থাকলো 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকাকে আমি ইনভেস্টমেন্ট করে দেবো লামসামে। কোথায় করবো? ইকুইটিতে। তাহলে ইকুইটি লামসামে যদি আমি ইনভেস্ট করে দিই, যদি তার 12% রিটার্ন থাকে, এখানে এসআইপিগুলোতে 12% রিটার্নই আমি ধরেছি, 5 বছরের জন্য যদি আমি এখানে ইনভেস্ট করে দিই, তাহলে যে রিটার্নটি জেনারেট হবে সেটি হচ্ছে 5,28,000 টাকা। এবার এই দুটো যদি আমরা সামেশন করি, এই দুটো সামেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 9,40,000 টাকা। তার মানে শুধুমাত্র এসআইপি থেকে তো বেশি রিটার্ন জেনারেট করছে, রিস্কটাও মডারেট হয়ে যাচ্ছে, খুব হাই নয়, লামসামের বেনিফিটও আমরা পাচ্ছি, একটু লামসামের থেকে কম রিটার্ন পাচ্ছি, কিন্তু এটা বেয়ারেবল, মাত্র 1 লক্ষ টাকার মতনই কম পাচ্ছি। কিন্তু এটাতে বেশি চান্সেস রয়েছে যে আমার স্ট্র্যাটেজিটা সফল হবে, কারণ এখানে লসেস খুব একটা বেশি হবে না। যদি সেরকম কারেকশনও আসে, কারেকশন আসলেও যেহেতু এসআইপি চলছে, সেজন্য সেই দিকে কোনো প্রবলেম আপনার হবে না। নেক্সট যেটা বলছিলাম রিসার্চ বেসড, সেটা কীরকম হবে? সেটা হচ্ছে যে আপনি এসআইপি স্টার্ট করে দিলেন, এদিকে তো আর তাকাবেন না। 5K এসআইপি আপনার চলতে থাকলো 12%-এ 5 বছরের জন্য। এখান থেকে আপনাকে ওই 4,12,000 টাকাই আপনাকে দেবে।
আর বাকি সময়ে আপনাকে একটু চার্টের দিকে তাকাতে হবে, RSI এর দিকে, ঠিক আছে? সেটা হচ্ছে নিফটি চার্টের দিকে তাকাবেন, কিংবা যেই ইন্ডেক্সে আপনি লামসাম করতে চান সেই ইন্ডেক্সের দিকে আপনি তাকাবেন, এবং আপনার কাছে যে বাকি 3 লক্ষ টাকা রয়েছে সেটাকে আপনি নিজের মতন করে ভাগ করে নিন। আমি বলবো যেহেতু 5 বছরের টাইম ফ্রেম রয়েছে, অ্যাটলিস্ট মিনিমাম 50K হিসাবে যদি আপনি ভাগ করেন তাহলে আপনি 6 বার ইনভেস্ট করতে পারবেন, 6 টাইমস আপনি ইনভেস্ট করতে পারবেন। তো এই RSI থেকে কি করে দেখতে হবে সেটা আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। সবার প্রথমে চার্ট ইঙ্ক বলে একটা ওয়েবসাইট রয়েছে, এটাতে চলে আসবেন। এটাতে দেখতে খুব সুবিধা হয়, এতে অ্যাপ্লাই করাটা খুব ইজি, বিভিন্ন ধরনের ইন্ডিকেটারগুলো সেজন্যই দেখানো, এবং যতটুকু রয়েছে ফ্রিতেই আমরা দেখতে পারবো। এখানে নিফটি বলে আমি সার্চ করব, তো এই নিফটি চলে এলো। এবার নিফটিকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। এবার আমরা 6 মাসের, এখান থেকে 6 মান্থই চুজ থাকবে, এখানে 1 বছর করতে পারেন, অসুবিধা নেই। RSI স্ট্রেংথ এটা করে দেবেন 30 ডেজ, লাস্ট 30 দিনে কীরকম রয়েছে, ব্যাস চার্টটিকে আপডেট করে দেবেন। এবার একটু উপরের দিকে যেতে হবে, এই নিচে এখানে দেখাচ্ছে RSI কত রয়েছে। এবার 6 মাসে RSI খুব একটা বেশি হেরফের হয়নি, তো আমি একটু লম্বা চার্ট নেব, সাপোজ 2 ইয়ার্সের আমি চার্ট নিলাম, কারণ আমি এই মুহূর্তে ইনভেস্টমেন্টের পজিশনে নেই, কিন্তু আমরা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। তো আমাদের যখন RSI এর নিচের এইখানে দেখুন 30 লেখা রয়েছে, এই 30, তো RSI যখন এই 30 টাচ করবে, যেমন এখানে টাচ করেছে, এখানে কাছাকাছি এসেছিলো, এই জায়গাটাও কাছাকাছি এসেছিলো, তো মোটামুটি 30 to 35 ভেতরে যখনই আমার RSI থাকবে, সেই মুহূর্তে যদি আমরা এখানে ইনভেস্টমেন্ট করি লামসামে, আমার যে রিটার্নটা তৈরি হবে সেটা মার্কেটে আলফাকে বিট করতে পারবে। তার মানে মার্কেট যখন একদম লোয়েস্ট পজিশনগুলোতে থাকে, তখন আমি যদি ইনভেস্টমেন্টগুলোকে ড্র করি, মানে ইনভেস্ট করি, তাহলে আমার সব থেকে বেশি প্রফিট জেনারেট হবে ইন দ্য ফিউচার। সেই জন্য RSI 35 রেঞ্জে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, 30 to 35। এবার অনেকের কি হতে পারে এখানে প্রবলেম, যে আপনি যখন থেকে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তখন থেকে RSI 40 নিচে কখনো আসছেই না। তো সেই ক্ষেত্রে পেশেন্স ধরে বসে থাকুন, টাকাটাকে কি করবেন, টাকাটিকে রেখে দিন ডেট ফান্ডে কিংবা লিকুইড ফান্ডে, টাকাটিকে রেখে দিন। ডেট ফান্ডে মোটামুটি 7.5% মতন আপনারা ইন্টারেস্ট পেয়ে যাবেন, মানি মার্কেট ফান্ড রয়েছে সেখানে। তো ওটা একটা স্টেডি গ্রো করবে, ওটা মার্কেটের উপর নির্ভরশীল নয়। তো আপনার টাকাটা গ্রো হতে থাকবে, কিন্তু যখনই মার্কেট ক্র্যাশ হবে আপনার এই টাকাটা কখনো ক্র্যাশ করবে না, কারণ এটা মার্কেটের উপর নির্ভরশীল নয়। সেই মুহূর্তে আপনারা এই টাকাটিকে উঠিয়ে ওখানে ইনভেস্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মোটামুটি এতটুকুই। যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র লামসাম করে দেবো, SIPর দিকে যাব না, সেটাও ঠিক নয়। শুধুমাত্র SIP করলে পরে যেটা হবে, আপনার স্টেবিলিটি বেশি হবে, রিটার্নটা একটু কম জেনারেট হবে যদি টাইম ফ্রেমটা কম হয়। টাইম ফ্রেমটা যদি কম হয় সেখানে রিটার্নটা SIPতে কমই জেনারেট হয়, কারণ কম্পাউন্ডিং হতে বেশি সময় লাগে। লামসামে যেহেতু একটা থোক টাকা যায়, সেজন্য কম্পাউন্ডিংটা তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়। যদি আমাদের রিটার্ন অলওয়েজ ফিক্স হয়, সাপোজ কোনো দিন কোনো স্কিম এলো যেটাতে 12% রিটার্ন ফিক্স, তো সেখানে লামসাম ইনভেস্টমেন্ট করলে পরে সেটা অলওয়েজ উইনার হবে। কিন্তু যেহেতু মার্কেটে আপস অ্যান্ড ডাউনস রয়েছে, সেই জন্য কী হয়, লামসামে যখন নেগেটিভ রিটার্নগুলো আসা শুরু হয়, তো টাকাটা সেইভাবেই নেগেটিভলি কম্পাউন্ডেড হয়ে নিচের দিকে যাওয়া শুরু হয়। সেদিক থেকে লামসাম একটু রিস্কি। তো সেজন্য যদি আমাদেরকে নিজেদের কল্পনাকে বাস্তবায়িত করতে হয়, সেজন্য একটু প্র্যাকটিক্যালিও ভাবতে হবে। শুধুমাত্র ক্যালকুলেটরের ক্যালকুলেশন দেখে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে সেটা ভুল হবে। এটাই এই ভিডিওর বোঝানোর উদ্দেশ্য ছিল। আশা করি এই স্ট্র্যাটেজিগুলোকে আপনারা ইউজ করতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে এতটুকুই, আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো নতুন দিনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।